আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما রব্বি জিদনি ইলমা। আমরা সকালবেলা আলোচনা করছিলাম সড়ক পরিবহন আইন। সড়ক পরিবহন আইন 2018 সালের আইন, 2018 সালের 47 নং আইন। এক ধারায় বলা আছে এই আইন সড়ক পরিবহন আইন 2018 নামে অভিহিত হবে বা পরিচিত হবে। ধারা 2 ধারায় বলা আছে বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। সবগুলা সংজ্ঞা পড়ার প্রয়োজন নাই, কারণ কোন সংজ্ঞাটা আসবে বলা যায় না। সংজ্ঞা আছে প্রায় 50টার উপরে। আমরা এখান থেকে 4-5টা সংজ্ঞা আছে, আমরা বাছাই করে এগুলাই পড়বো। যদি কমন পড়ে এর ভিতরে পড়বে, না পড়লে নাই। ধারা 2-9 উপধারায় বলা আছে কন্ডাক্টর। কন্ডাক্টর বলতে কি বোঝায়? যাত্রীবাহী মোটরযানের যাত্রীদের নিকট থেকে ভাড়া আদায় করার জন্য এবং যাত্রীদের ওঠানামা নিয়ন্ত্রণ করার জন্য যে ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয় তাকে কি বলা হয়? কন্ডাক্টর। ধারা 2-10 কন্ডাক্টর লাইসেন্স। ধারা 2-9 কন্ডাক্টর, ধারা 2-10 কন্ডাক্টর লাইসেন্স উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক নির্দিষ্ট যে ব্যক্তিকে মোটরযানের কন্ডাক্টর হিসেবে কাজ করার জন্য নিয়োগ করা হয়েছে তাকে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক যে লাইসেন্স প্রদান করা হয় তাকে কন্ডাক্টর লাইসেন্স বলে। ধারা 2-10। ধারা 2-15 ট্যাক্স টোকেন। ট্যাক্স টোকেন বলতে বোঝায় আপনার গাড়ির জন্য মোটরযানের উপরে আরোপিত ট্যাক্স, সরকার কর্তৃক ট্যাক্স বা কর আরোপ করা হয়েছে। এই কর বা ট্যাক্স পরিশোধ করার পর আপনি যে ব্যক্তির কাছে এই ট্যাক্স বা কর পরিশোধ করবেন, সেই ব্যক্তি বা সরকারি যে কর্তৃপক্ষ আপনার নিকট থেকে এই ট্যাক্স বা কর নেবেন, সেই কর্তৃপক্ষ আপনাকে নির্দিষ্ট একটা কি করবে, একটা কাগজ দেবে বা একটা সনদ দেবে, অথবা একটা কি দেবে, টোকেন দেবে। এই কার্ড, টোকেন বা সনদকে কি বলা হয়? ট্যাক্স টোকেন বলা হয়। ধারা 2-15। ধারা 2-19। ধারা 2-19 ড্রাইভিং লাইসেন্স। আপনি যখন কোনো মোটরযান চালাবেন, সে মোটরযান চালানোর জন্য আপনাকে নির্দিষ্ট প্রকারের একটা ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হবে। আপনি যদি মোটরসাইকেল চালান তাহলে মোটরসাইকেলের লাইসেন্স আছে। আপনি যদি প্রাইভেট কার চালান, প্রাইভেট কারের জন্য আলাদা লাইসেন্স আছে। আপনি যদি বড় বড় ট্রাক, বড় বড় বাস বা ভারী বড় বড় যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলো যদি চালান, এই গাড়িগুলোর জন্য নির্দিষ্ট ধরনের একটা লাইসেন্স আছে। কোন নির্দিষ্ট শ্রেণীর মোটরযান চালানোর জন্য কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত লাইসেন্সকে কি বলা হয়? ড্রাইভিং লাইসেন্স বলে। ধারা 2-19। ধারা 2-25 28 পারমিট। ধারা 2-28 28-এ বলা হয়েছে পারমিট। পারমিট বলতে কি বোঝায়? আপনি যে গাড়ি রাস্তায় চালাবেন, এই রাস্তায় চালানোর জন্য আপনার কি লাগবে? পারমিট লাগবে। আপনার গাড়িটা কি হিসেবে চলবে? আপনার গাড়ি ভাড়ায় চলবে, না আপনার গাড়ি প্রাইভেট কার হিসেবে চলবে, না আপনার গাড়িটা কন্ট্রাক্টে চলবে, না আপনার গাড়ি মালবাহী গাড়ি হবে, না যাত্রীবাহী গাড়ি হবে। এই যে নির্দিষ্ট ধরনের একটা গাড়ি, আপনার কোন ধরনের গাড়িটা হবে, এই গাড়িটার জন্য আপনাকে একটা কর্তৃপক্ষ কর্তৃক পারমিট দিতে হবে যে আমার গাড়িটা ভাড়ায় চলবে বা কন্ট্রাক্টে চলবে, বা যাত্রীবাহী গাড়ি হবে বা পণ্যবাহী গাড়ি হবে, অথবা আমার গাড়ি যা কোনো সেবামূলক গাড়ি হবে, অথবা কোনো হাসপাতালে চলবে। এই যে গাড়িগুলা, এই গাড়ির জন্য আপনার কি করতে হবে? অনুমোদন নিতে হবে। এই অনুমোদন যে কর্তৃপক্ষ প্রদান করবেন, সেই অনুমোদন পত্রকে কি বলা হয়? পারমিট বলা হয়। ধারা 2-28। ধারা 2-28 আপনার গাড়িটা কিভাবে চলবে, আপনার গাড়িটা কোন হিসাবে চলবে, মানে আপনার গাড়িটা, প্রথমে বললাম যে আপনার গাড়িটা যাত্রী উঠাবে, না আপনার গাড়িটা আপনার শুধু আপনার জন্য ব্যবহার করা হবে, না আপনার যে গাড়িটা আপনি কিনছেন সে গাড়িটা কন্ট্রাক্টে ব্যবহার করা হবে, না কোনো সেবামূলক প্রতিষ্ঠানে ব্যবহার করা হবে। এই ব্যবহারের জন্য কি করা হয়? আপনাকে একটা
পারমিট বা অনুমতি পত্র প্রদান করা হয়। এই অনুমতি পত্রকে কি বলা হয়? পারমিট বলা হয়। ধারা 228। আমরা সাধারণত দেখি অনেক গাড়ি আছে যাত্রীবাহী, আবার অনেক গাড়ি আছে পণ্যবাহী, আবার অনেক গাড়ি বিভিন্ন ধরনের অ্যাম্বুলেন্স আছে। এই অ্যাম্বুলেন্স গুলা কি হয়? বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়, বা যাতায়াতের ক্ষেত্রে হোক বা যে কোনো প্রকারে হোক ব্যবহার করা হয়। এই যে সেবামূলক ব্যবহার করার জন্য এক একটা গাড়ির জন্য এক এক ধরনের কি আছে? পারমিট আছে। এক একটা গাড়ির জন্য এক এক ধরনের পারমিট আছে। কোনো গাড়ি যদি কন্ট্রাক্টে ব্যবহার করা হয় তাহলে যখন স্টেজ ক্যারিজে ব্যবহার করা হয়, বা ব্যক্তিগত সেবামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়, বা বিশেষ উদ্দেশ্যে বা পর্যটক যান হিসেবে যে গাড়িগুলো ব্যবহার করা হয়, এটার জন্য কি করা হয়? কর্তৃপক্ষ কর্তৃক নির্দিষ্ট ধরনের কি অনুমতি পত্র প্রদান করা হয়। এই অনুমতি পত্রকে পারমিট বলা হয়। ধারা 228। তাহলে ধারা এক ধারায় বলা আছে, এই আইন 2018 সালের 47 নং আইন সড়ক পরিবহন আইন নামে পরিচিত হবে। এবং 2 ধারায় বলা আছে বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। ধারা 2-9 কন্ডাক্টর, ধারা 2-10 কন্ডাক্টর লাইসেন্স, ধারা 2-15 ট্যাক্স টোকেন, ধারা 2-19 ড্রাইভিং লাইসেন্স, ধারা 2-28 পারমিট। ধারা 4 ধারা 4 4 ধারায় বলা আছে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান চালানোর উপর বিধিনিষেধ। ধারা 4-1 ড্রাইভিং লাইসেন্স ব্যতীত অথবা মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স নিয়ে আপনি কোনো মোটরযান চালাতে পারবেন না। ধারা 4-2 ধারা 4-2 বলা হয়েছে, যে ক্যাটাগরির মোটরযান চালানোর জন্য আপনাকে অনুমতি দেওয়া হয়েছে বা আপনাকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে, সেই ক্যাটাগরি ব্যতীত ভিন্ন কোনো ক্যাটাগরির আপনি গাড়ি চালাতে পারবেন না। আপনার যদি মোটরসাইকেল চালানোর জন্য কোনো লাইসেন্স থাকে, আপনি প্রাইভেট কার চালাতে পারবেন না, কারণ মোটরযান এক ক্যাটাগরির, আপনার প্রাইভেট কার আর এক ক্যাটাগরির। আবার যদি প্রাইভেট কারের যদি লাইসেন্স থাকে, তাহলে বড় বড় বাস বা বড় বড় ট্রাক আপনি চালাতে পারবেন না, কারণ বড় বড় গাড়িগুলো যেগুলো আছে সেগুলো হেভি লাইসেন্স লাগে, ভারী লাইসেন্স লাগে। আর আপনার প্রাইভেট কার এগুলো ছোট গাড়ি, ছোট গাড়িগুলো চালাতে গেলে হালকা লাইসেন্স লাগে, লাইট লাইসেন্স লাগে, ঠিক আছে? হালকা হালকা লাইসেন্স, একটা মোটরসাইকেলের লাইসেন্স, একটা হালকা লাইসেন্স আর একটা ভারী লাইসেন্স। আপনি যে প্রকারের গাড়ি চালাবেন বা যে ক্যাটাগরির গাড়ি চালাবেন সেই ক্যাটাগরির লাইসেন্স আপনার থাকতে হবে। সেই ক্যাটাগরির লাইসেন্স ভিন্ন, আপনি অন্য ক্যাটাগরির লাইসেন্স নিয়ে কি করতে পারবেন না? আপনি গাড়ি চালাতে পারবেন না। ধারা 4-2। তবে শর্ত থাকে যে কোনো ব্যক্তির যদি ভারী লাইসেন্স থাকে, অর্থাৎ বড় বড় গাড়ি, বাস, ট্রাক এইগুলো চালানোর যদি কোনো ব্যক্তির লাইসেন্স থাকে, তাহলে সে ছোট ধরনের গাড়ি চালাতে পারবে বা অন্য কোনো গাড়িও সে কি করতে পারবে? চালাতে পারবে। ধারা 4। ধারা 7 শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির লাইসেন্স। কোনো শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি যদি লাইসেন্স পাওয়ার জন্য আবেদন করে এবং সেই ব্যক্তি যদি শারীরিক পরীক্ষার মাধ্যমে যদি উপযুক্ত হয় বা কর্তৃপক্ষ যদি তাকে উপযুক্ত মনে করেন, তাহলে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকেও লাইসেন্স প্রদান করা যাবে। ধারা 7। তাহলে অনেক সময় আমরা দেখি রাস্তাঘাটে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি যারা আছেন তারা কি করেন? বিভিন্ন ধরনের গাড়ি চালান। এই গাড়িগুলো চালানোর জন্য তারা ক্ষমতাপ্রাপ্ত। 7 ধারা অনুযায়ী, সড়ক পরিবহন আইনের 7 ধারা অনুযায়ী তারাও কি ক্ষমতাপ্রাপ্ত। এখানে আপনার আমার মতো মনে করেন যারা শারীরিক প্রতিবন্ধী আছে তারাও কি করে? এই শারীরিক উপযুক্ততা যাচাই করার জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা দেয়। মৌখিক পরীক্ষা হোক, লিখিত পরীক্ষা হোক, তারপরে আপনার শারীরিক যে পরীক্ষা, প্রাইভেট কারে বসে অথবা বড় গাড়িতে বসে যে পরীক্ষাগুলো দেওয়া হয়, এই পরীক্ষাগুলো দেওয়ার পর যদি কর্তৃপক্ষ তাদেরকে উপযুক্ত মনে করে, উপযুক্ত মনে করার পর এই শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকেও ড্রাইভিং লাইসেন্স প্রদান করা যাবে, কোনো সমস্যা নাই। ধারা 7। ধারা 10। 10 ধারায় বলা হয়েছে, কর্তৃপক্ষ ব্যতীত ড্রাইভিং লাইসেন্স নবায়ন, ড্রাইভিং লাইসেন্স প্রদান বা ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত করা যাবে না। ধারা 10-1 প্রস্তুতি সংক্রান্ত বিধিনিষেধ। ধারা 10-1 বলা হয়েছে, ড্রাইভিং লাইসেন্স কর্তৃপক্ষ ব্যতীত প্রস্তুত, প্রদান বা নবায়ন করা যাবে না। ধারা 10-2 বলা হয়েছে, ড্রাইভিং লাইসেন্স জাল করা যাবে না বা ড্রাইভিং লাইসেন্স বিকৃত বা পরিবর্তন করা যাবে না। ড্রাইভিং লাইসেন্স বিকৃত বা পরিবর্তন করা যাবে না। এটা কর্তৃপক্ষ ব্যতীত, কর্তৃপক্ষের মাধ্যমে অনেক কিছু করা যাবে, কিন্তু কর্তৃপক্ষ ব্যতীত কোনো কিছুই করা যাবে না। ধারা 10-3। 10-3 বলা হয়েছে, কোনো ড্রাইভিং লাইসেন্স নকল, ভুয়া বা জাল লাইসেন্স ব্যবহার করতে পারবেন না। ধারা 10-3। ধারা 10 বলা হয়েছে, ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত, ড্রাইভিং লাইসেন্স প্রদান, ড্রাইভিং লাইসেন্স নবায়ন সংক্রান্ত বিধি নিষেধ। ধারা 10-1 বলা হয়েছে,
বৈধ কর্তৃপক্ষ ব্যতীত ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত, প্রদান বা নবায়ন করা যাবে না। ধারা 10-2 বলা হয়েছে কোনো ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স বিকৃত বা পরিবর্তন করতে পারবে না। ধারা 10-3 বলা হয়েছে কোনো ব্যক্তি লাইসেন্স কি করতে পারবেন, নকল, ভুয়া বা জাল লাইসেন্স ব্যবহার করতে পারবেন না। ধারা 10। ধারা 16 মোটরযান রেজিস্ট্রেশন। মোটরযান রেজিস্ট্রেশন, আপনি যখন গাড়ি কিনবেন, গাড়ি কেনার পর কি হয়, প্রত্যেকটা গাড়ির একটা রেজিস্ট্রেশন নম্বর থাকে। এই গাড়িকে কি করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়, বিআরটি এর মাধ্যমে গাড়ি রেজিস্ট্রেশন করতে হয়। এই গাড়ি রেজিস্ট্রেশনের জন্য আপনাকে একটা একটা নির্দিষ্ট পরিমাণ একটা টাকা জমা দিতে হয় গাড়ি রেজিস্ট্রেশন করার জন্য। তো ধারা 16-তে বলা হয়েছে কোনো ব্যক্তি বা মালিক মোটর গাড়ি রেজিস্ট্রেশন ব্যতীত সড়ক, মহাসড়ক অথবা যে কোনো পথে কি করতে পারবেন না, মোটরযান চালাতে পারবেন না। ধারা 16, সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, আপনাকে যেমন ট্যাক্স বা কর পরিশোধ করতে হবে, সেই সাথে আপনাকে যেমন পারমিট নিতে হবে, পারমিট নেওয়ার সাথে সাথে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আপনার ড্রাইভিং লাইসেন্স থাকার পরেও আপনার গাড়ি যে রাস্তায় নামাবেন, গাড়ি রাস্তায় নামানোর জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আপনার গাড়ির একটা রেজিস্ট্রেশন নম্বর পড়বে, বিআরটিএ থেকে সে আপনাকে রেজিস্ট্রেশন নম্বরটা দেওয়া হবে। আপনি যখন এই গাড়িটা ক্রয় করবেন, গাড়িটা যখন রাস্তায় নামাবেন, রাস্তায় নামানোর পূর্বে আপনাকে কি করতে হবে, সেই রেজিস্ট্রেশন নম্বরটা আপনাকে নিয়ে আসতে হবে। নিয়ে এসে রেজিস্ট্রেশন নাম্বারটা গাড়িতে লাগায় তারপর আপনাকে কি করতে হবে, রাস্তায় নামাতে হবে। ধারা 16 মোটরযান রেজিস্ট্রেশন, আপনি যখন কোনো গাড়ি কিনবেন বা কোনো ব্যক্তিকে চালানোর জন্য দেবেন, সেই ব্যক্তি চালানোর পূর্বে অথবা আপনি কিনে গাড়ি রাস্তায় নামানোর পূর্বে অবশ্যই আপনাকে গাড়ির রেজিস্ট্রেশন ঠিক করতে হবে এবং এই রেজিস্ট্রেশন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক এটা প্রদান করা হবে। ধারা 16। ধারা 17-তে ভুয়া রেজিস্ট্রেশন নম্বর, যদি কোনো ব্যক্তি একটু চালাকি করে যে আমার তো 10টা গাড়ি, 10টা গাড়ির 2টা গাড়ি আমি কি করব, একই রেজিস্ট্রেশন নাম্বারে চালাবো। যদি সেম ক্যাটাগরির গাড়ি হয়, সেম ক্যাটাগরির সবকিছুই যদি থাকে, তাহলে কি করতে পারবেন, সে ভুয়া রেজিস্ট্রেশন ব্যবহার করতে পারেন। যদি কোনো ব্যক্তি ভুয়া রেজিস্ট্রেশন ব্যবহার করে তাহলে তিনি 17 ধারা অনুযায়ী অপরাধ করবেন। কত? 17 ধারা। কোনো ব্যক্তি নকল, ভুয়া বা জাল রেজিস্ট্রেশন সনদ ব্যবহার বা প্রদর্শন করতে পারবেন না। আপনার গাড়িতে যে রেজিস্ট্রেশন নম্বরটা থাকার কথা, সেই রেজিস্ট্রেশন নম্বরটা আপনি ভুয়া বা জাল বা নকল রেজিস্ট্রেশন ব্যবহার করতে পারবেন না। ধারা 17। আজকের নতুন পড়া ধারা 25 মোটরযানের ফিটনেস। মোটরযানের ফিটনেসটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই মোটরযানের ফিটনেসটাও থাকতে হবে। তাহলে গাড়ির কি কি বিষয় থাকতে হবে, গাড়ির ট্যাক্স টোকেন থাকতে হবে, গাড়ির পারমিট থাকতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন থাকতে হবে, তারপর যে ব্যক্তি গাড়ি চালনা করবেন তার কি করতে হবে, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তারপর যে গাড়িটা রাস্তায় নামানো হবে সে গাড়ির কি করতে হবে, মোটরযানের ফিটনেস থাকতে হবে। ধারা 25 মোটরযানের ফিটনেস। মোটরযানের ফিটনেস সনদ ব্যতীত বা মেয়াদ উত্তীর্ণ সনদ ব্যবহার করে ঝুঁকিপূর্ণ, রংচটা, ক্ষতিগ্রস্ত, জরাজীর্ণ, বিবর্ণ এবং পরিবেশ দূষণকারী কোনো মোটরযান চালানোর অনুমতি প্রদান করা যাবে না। ধারা 25। ধারা 25, এই যে মোটরযান সংক্রান্ত যে ফিটনেস, এই ফিটনেস আসলে কতটুকু চেক করা হয় বা কতটুকু দেখা হয় সঠিক বলতে পারবো না। এইটা আমাদের দেশে যখন দুইটা ঈদ হয়, ঈদের পূর্বের সময়ে বিভিন্ন ধরনের গাড়ি রাস্তায় ছাড়া হয়। ঠিক আছে, অনেক গাড়ি দেখা যায় ঝুরঝুরা হয়ে গেছে, পিছনের সাইডটা সামনের সাইডটা মনে করেন মারে খাইতে খাইতে গাড়ির জীবন শেষ। ঠিক আছে, এই সকল গাড়িও কি করা হয়, এই সকল গাড়িও ওই ঈদের ভিতরে রাস্তায় দাঁড় করানো হয় বিভিন্ন যাত্রীদের সেবা দেওয়ার জন্য। আসলে এই ছোট গাড়িগুলোর রং করা হয়, তারপরে বিভিন্ন যে ত্রুটিগুলো থাকে এই ত্রুটিগুলো কি করা হয়, ঠিক করে কি করা হয়, কোনো মতে রাস্তায় দাঁড় করানো হয় ভাড়ায় চালানোর জন্য। এগুলো আসলে ঠিক না। ধারা 25 মোটরযানের ফিটনেস, যখন কোনো গাড়ি রাস্তায় চালানো হবে সেই গাড়ির অবশ্যই মোটরযান ফিটনেস থাকতে হবে। আর মোটরযান ফিটনেস যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তাহলে নতুন করে মোটরযান ফিটনেস নিতে হবে, নিয়ে গাড়িটা ঠিকঠাক করতে হবে, ঠিকঠাক করে রাস্তায় চালাইতে হবে। মোটরযান ফিটনেস ব্যতীত কোনো গাড়ি রাস্তায় চালানো যাবে না। আর এই মোটরযান ফিটনেস সংক্রান্ত যে গাড়িগুলো থাকে সেগুলো ঝুঁকিপূর্ণ গাড়ি হয়, যেগুলো
ঝুঁকিপূর্ণ হয়, রং চটা হয়, বিভিন্ন জরাজীর্ণ হয়, বিভিন্ন ক্ষতিগ্রস্ত গাড়ি। যেমন গাড়ির সামনে মায়ের খাইতে খাইতে মনে করেন সামনে গ্লাস ট্লাস নাই, বা কোনো গাড়ির যদি হেডলাইট থাকে, যে হেডলাইট গুলো নাই, লাইট গুলো নাই, বিভিন্ন লাইট ইন্ডিকেটর, যেগুলো জিনিস সোজা কথা গাড়ির সাথে থাকার কথা, সেই গাড়িতে যদি সেগুলো জিনিস যদি না থাকে তাহলে গাড়ি ফিটনেস থাকবে না। গাড়ির যে ফিটনেস সনদ থাকার কথা, ফিটনেস সংক্রান্ত যে বিষয়গুলো থাকার কথা, সেই গাড়িটা ফিটনেস সনদ থাকা সত্ত্বেও কি হবে, সেটা আনফিট গাড়ি হবে। ঠিক আছে। ধারা 25, মোটরযানের ফিটনেস। অর্থাৎ মোটরযানের ফিটনেস সনদ ব্যতীত, মোটরযানের ফিটনেস সনদ ব্যতীত বা মোটরযানের মেয়াদ উত্তীর্ণ যদি ফিটনেস থাকে বা সনদ থাকে, সেই সনদ ব্যবহার করে কোনো ব্যক্তি ঝুঁকিপূর্ণ, রংচটা, ক্ষতিগ্রস্ত গাড়ি, জরাজীর্ণ গাড়ি বা বিবর্ণ গাড়ি, অর্থাৎ গাড়ির কোনো রঙই নাই, যে গাড়ির রং হানিফ গাড়ির যে নির্দিষ্ট একটা রং আছে, নির্দিষ্ট একটা কালার আছে, সেই গাড়ি যদি বিবর্ণ হয়ে যায়, ওই কালার যদি বোঝানো যায় অথবা পরিবেশ দূষণ করে, এমন গাড়ি কি করা যাবে না, মোটরযান চালানোর অনুমতি দেওয়া যাবে না। কে দেবেন না? এটা বিআরটিএ কর্তৃপক্ষ, যে গাড়ি সংক্রান্ত যারা কর্তৃপক্ষ আছেন, সরকারি কর্তৃপক্ষ আছেন, তারা কি করবেন না, এই ফিটনেস সনদ ব্যতীত গাড়ি রাস্তায় চালাইতে দেবেন না। ধারা 25। ধারা 25। তাহলে ধারা এক ধারায় বলা আছে পরিচিতি, 2 ধারায় সংজ্ঞা, 4 ধারায় এই গাড়ি চালানোর জন্য কি করতে হবে, আপনার মোটরযান ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত বিধিনিষেধ। ধারা 7, ধারা 7-এ বলা হয়েছে আপনার শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স। ধারা 10, ধারা 10-এ বলা হয়েছে মোটরযানের ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত, প্রদান ও নবায়ন সংক্রান্ত বিধিনিষেধ। ধারা 16-তে রেজিস্ট্রেশন, মোটরযানের রেজিস্ট্রেশন। ধারা 17 ভুয়া রেজিস্ট্রেশন। ধারা 25, ধারা 25-এ বলা হয়েছে ফিটনেস, মোটরযানের ফিটনেস, অর্থাৎ যে গাড়ির ফিটনেস নাই, যে গাড়ি জরাজীর্ণ, যে গাড়ি ফিটনেস সনদ নাই, বা যে গাড়ি বিবর্ণ, ক্ষতিগ্রস্ত গাড়ি, এই ধরনের গাড়ি ফিটনেস সনদ ব্যতীত রাস্তায় চালানো যাবে না। ধারা 25। ধারা 26, ট্যাক্স টোকেন। আমরা পড়ছিলাম ধারা 2-15-তে ট্যাক্স টোকেনের সংজ্ঞা, যে প্রত্যেকটা গাড়ি রাস্তায় চালাইতে গেলে অবশ্যই ট্যাক্স টোকেন থাকতে হবে। ট্যাক্স টোকেন বলতে কি বোঝায়, সরকার কর্তৃক নির্ধারিত কর বা ফি বা ট্যাক্স প্রদান করার পর নিয়োগ আদায়কারী কর্তৃপক্ষ যে সনদ বা যে কার্ড বা যে কাগজটা প্রদান করেন, তাকে কি বলা হয়, ট্যাক্স টোকেন বলা হয়। আর এই ট্যাক্স টোকেন ব্যতীত রাস্তায় গাড়ি চালানো যাবে না। ধারা 26। কোনো মোটরযান ট্যাক্স টোকেন বা মেয়াদ উত্তীর্ণ ট্যাক্স টোকেন ব্যবহার করে মোটরযান চালাইতে পারবেন না। অর্থাৎ সে মালিক হোক অথবা ভাড়ায় চালায়, যে ব্যক্তি চালাবেন না কেন, যে ব্যক্তি ড্রাইভিং করবেন না কেন, ড্রাইভিং করার ক্ষেত্রে তাকে অবশ্যই মোটরযানের রেজিস্ট্রেশন থাকতে হবে, ট্যাক্স টোকেন থাকতে হবে, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, পারমিট থাকতে হবে, সেই সাথে ফিটনেস সনদ থাকতে হবে। তারপর আপনার কি করতে হবে, আপনার ট্যাক্স টোকেন থাকতে হবে। ট্যাক্স টোকেন ব্যতীত কোনো ব্যক্তি মোটরযান চালাতে পারবেন না। অথবা ট্যাক্স টোকেন আছে কিন্তু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, দেখা গেল 2023 সাল পর্যন্ত মেয়াদ দেওয়া আছে ট্যাক্স টোকেনের, কিন্তু অলরেডি এখন 2025 সাল চলতেছে, 2 বছর পার হয়ে গেছে। এই মেয়াদ উত্তীর্ণ ট্যাক্স টোকেন নিয়ে কোনো ব্যক্তি মোটরযান চালাতে পারবেন না। ধারা 26। তাহলে ধারা 22, ধারা 25, মোটরযানের ফিটনেস সনদ ব্যতীত মোটরযান চালানো যাবে না। অথবা মোটরযানের ফিটনেস যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, অথবা মোটরযান যদি জরাজীর্ণ, ক্ষতিগ্রস্ত, রংচটা, পরিবেশ দূষণকারী হয় বা বিবর্ণ হয়, এই জাতীয় গাড়ি কি করা যাবে না, চালানো যাবে না। ধারা 25। ধারা 26, ট্যাক্স টোকেন। ট্যাক্স টোকেন আমরা বলছি আগেই যে ধারা 2-15-তে ট্যাক্স টোকেন বলতে কি বোঝায়, ট্যাক্স টোকেন বলতে বোঝায় আপনার সরকার কর্তৃক নির্ধারিত ফি বা কর বা ট্যাক্স প্রদান করার পর আদায়কারী কর্তৃপক্ষ যে রসিদ প্রদান করেন, অথবা যে সনদ বা যে কার্ড প্রদান করেন, সেই কার্ড বা সনদ বা রসিদকে কি বলা হয়, ট্যাক্স টোকেন বলা হয়। এই ট্যাক্স টোকেন ব্যতীত ধারা 26 ধারা অনুযায়ী বলা হয়েছে যে ট্যাক্স টোকেন ব্যতীত কোনো গাড়ি বা কোনো মোটরযান কি করা যাবে না, রাস্তায় চালানো যাবে না। অথবা ট্যাক্স টোকেন আছে কিন্তু ট্যাক্স টোকেনের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এই মেয়াদ উত্তীর্ণ ট্যাক্স টোকেন নিয়ে কি করা যাবে না, রাস্তায় গাড়ি চালানো যাবে না। ধারা 26। ধারা 34, ধারা 34। তাহলে ধারা 25 মোটরযানের ফিটনেস, ধারা 26 ট্যাক্স টোকেন, ধারা 35 গণপরিবহনে আসন সংখ্যা ও ভাড়া নির্ধারণ। অর্থাৎ গণপরিবহনগুলো যেগুলো দেখা যায় সাধারণত বিশেষ করে বিভিন্ন মেট্রো এলাকাগুলোতে, যেমন বিশেষ করে ঢাকায়,
যে গাড়িগুলো চলাচল করে সে গাড়িগুলো চলাচলের ক্ষেত্রে কি করা হয়, ভাড়ার আপনার আসন সংখ্যা নির্দিষ্ট করা হয়। কিছু আসন সংখ্যা মহিলাদের জন্য নির্দিষ্ট করা হয়, অথবা কিছু আসন সংখ্যা প্রতিবন্ধী ব্যক্তি যারা থাকে তাদের জন্য নির্ধারণ করা হয়। আর ভাড়ার যে চার্ট, এই ভাড়ার চার্টটার বিষয়েও একটা কথা বলা হয়েছে ধারা 34। যে ভাড়া, সে ভাড়া সরকার কর্তৃক নির্ধারণ করা হয়, এবং সে ভাড়া কি করা হয়, একটা নির্দিষ্ট স্থানে কি করা হয়, এটা তালিকাটা প্রকাশ করার কথা, কিন্তু আসলে সঠিকভাবে এই তালিকাটা ভাড়া নির্ধারণ যে তালিকা থাকে এই তালিকাটা প্রকাশ করা হয় না। ধারা 34 এক ধারায় বলা হয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষ গণপরিবহনে নারীর শারীরিক বা মানসিক প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুদের জন্য আসন সংখ্যা নির্ধারণ করে দিতে পারেন। অর্থাৎ যে কর্তৃপক্ষ রাস্তায় গাড়ি নামানোর জন্য অনুমতি প্রদান করতে পারেন, সেই কর্তৃপক্ষই কি করতে পারেন, নারীদের জন্য, শিশুদের জন্য, প্রতিবন্ধীদের জন্য, বা মানসিক ভাবে যারা বিকারগ্রস্ত বা মানসিক ভাবে যারা খর্বকায়, এই সকল ব্যক্তিদের জন্য বা শিশুদের জন্য কি করতে পারেন, কিছু আসন সংখ্যা নির্দিষ্ট করে রেখে দিতে পারেন। আসলে ঢাকাতে এই ধরনের কিছু আসন সংখ্যা রেখে দেওয়া হয়, যেমন সামনের দিকে 5-7টা সিট থাকে। এই সিটগুলা কিছু মহিলার জন্য বা শারীরিক প্রতিবন্ধী যারা ব্যক্তি থাকেন তাদের জন্য সংরক্ষণ করে রাখা হয় ধারা 34-1। ধারা 34-1 ধারা অনুযায়ী এই আসনগুলা নির্দিষ্ট করে রাখা হয়, যে যদি নারী ওঠে তাহলে এই জায়গায় বসতে পারবে, অথবা যদি কোনো শারীরিক প্রতিবন্ধী বা বুদ্ধি প্রতিবন্ধী বা যে কোনো প্রতিবন্ধী ব্যক্তি যদি গাড়িতে ওঠে বা গাড়িতে যদি চলাচল করে তাদের ক্ষেত্রে এই আসনগুলা ব্যবহার করা হবে ধারা 34-1। তাহলে এই যে আসন সংখ্যা, আপনারা কখনো দেখছেন যে এরকম আসন সংখ্যা নির্দিষ্ট করে রাখা হয়? আমি দেখছি ঢাকাতে। দেখা গেছে স্যার। তাহলে এই আসনটা যে ঠিক করা হয়, এই আসনটা কোন ধারায়, 34-1 ধারা অনুযায়ী এই আসন নির্ধারণ করে দেওয়া হয়। কে নির্ধারণ করে দেয়? উপযুক্ত কর্তৃপক্ষ। উপযুক্ত কর্তৃপক্ষ এই গণপরিবহনে এই নারীদের জন্য, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি বা শিশুদের জন্য বা মানসিক বিকারগ্রস্ত যে ব্যক্তিগুলো থাকেন এদের জন্য নির্দিষ্ট করে কিছু আসন সংখ্যা নির্ধারণ করে দিতে পারেন তাদের বসার জন্য। ধারা 34-1। ধারা 34-2, 34-2 দিয়ে বলা হয়েছে, কর্তৃপক্ষ সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা গণপরিবহনের ভাড়া হার নির্ধারণ করে দিতে পারেন। অর্থাৎ যে কর্তৃপক্ষ থাকেন, উপযুক্ত যে কর্তৃপক্ষ যারা থাকেন, যারা মোটরযান সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকেন, বা মোটরযান সংক্রান্ত যে বিষয়গুলো থাকে, যারা এই বিষয়গুলা কি করেন, এই বিষয়গুলোর দায়িত্বে থাকেন, তারা নির্দিষ্ট করে দিতে পারে সরকারের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে একটা গাড়ির ভাড়া কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত কত টাকা হবে। দেখা গেল যে মিরপুর 10 থেকে ফার্মগেট পর্যন্ত ভাড়া 10 টাকা। এই 10 টাকা সরকারি কর্তৃপক্ষ গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নির্দিষ্ট করে দিতে পারেন। অথবা দেখা গেল যে মিরপুর 10 থেকে ফার্মগেট পর্যন্ত 15 টাকা ভাড়া, এই ভাড়াটা তারা নির্দিষ্ট করে দিতে পারেন যে এই ভাড়ার অতিরিক্ত ভাড়া আপনি গ্রহণ করতে পারবেন না বা আদায় করতে পারবেন না। ধারা 34-2। ধারা 34-1 বলা হয়েছে আসন সংখ্যা নির্ধারণ করে দিতে পারেন। ধারা 34-2 বলা হয়েছে ভাড়ার পরিমাণটা গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে উপযুক্ত কর্তৃপক্ষ সেটাও নির্ধারণ করে দিতে পারেন। ভাড়ার হার, যে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত কত টাকা। আবার দেখা গেল ফার্মগেট থেকে বাংলা মোটর পর্যন্ত 5 টাকা ভাড়া, ঠিক আছে, বা বাংলা মোটর থেকে মতিঝিল পর্যন্ত 15 টাকা 20 টাকা ভাড়া। এই যে ভাড়া নির্দিষ্ট জায়গাগুলো থাকে, এই জায়গাগুলো উপযুক্ত কর্তৃপক্ষ ভাড়ার হার নির্দিষ্টভাবে করে দিতে পারেন। ধারা 34-2। ধারা 34-3, গণপরিবহনে ভাড়ার চার্ট দৃশ্যমান স্থানে প্রদর্শন ব্যতীত যাত্রী পরিবহন করতে পারবেন না। অর্থাৎ সরকার কর্তৃক বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক যে ভাড়ার চার্টটা যে নির্ধারণ করে দেবেন, প্রথমে বললাম যে মিরপুর থেকে ফার্মগেট, ফার্মগেট থেকে বাংলা মোটর, বাংলা মোটর থেকে মতিঝিল, বা মতিঝিল থেকে দেখা গেল গুলিস্তান। এই যে ভাড়ার যে একটা চার্ট থাকবে, এই চার্টটা আপনাকে নির্দিষ্ট কোনো একটা স্থানে প্রদর্শন করতে হবে। এই প্রদর্শন করা ব্যতীত আপনি কি করতে পারবেন না, আপনি গাড়িতে আপনি যাত্রী পরিবহন করতে পারবেন না। আর আপনাকে এমন একটা জায়গায় যাত্রী
পরিবহনের এই চার্টটা প্রদর্শন করতে হবে, যেখান থেকে প্রত্যেকটা মানুষই যেন ভাড়ার চার্টটা দেখতে পারে। এমন সুন্দর একটা জায়গায় সেটা কি করতে হবে, প্রদর্শন করতে হবে। ধারা 34-3। তাহলে ধারা 34-1 বলা হয়েছে আসন সংখ্যা নির্ধারণ করতে হবে। ধারা 34-2 ভাড়া নির্ধারণ করা যাবে। ধারা 34-3 ভাড়ার যে চার্ট বা তালিকা সেটা প্রকাশ্য কোনো স্থানে সেটা কি করতে হবে, টাঙিয়ে দিতে হবে, বা প্রকাশ্য কোনো দৃশ্যমান কোনো স্থানে সেটা কি করতে হবে, রেখে দিতে হবে। সে রেখে দেওয়া ব্যতীত আপনি যাত্রী পরিবহন করতে পারবেন না। আসলে এই জিনিসটা ঠিক হয় না। এই জিনিসটা আমি ভাড়ার চার্টটা সাধারণত খুব একটা দেখি নাই, ঠিক আছে। ধারা 34-3। ধারা 34-4 বলা হয়েছে কোন পরিবহনের মালিক, চালক অথবা কন্ডাক্টর অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবেন না। ধারা 34-4। আপনাকে যে চার্ট দেওয়া হয়েছে 34-2 ধারা অনুযায়ী ভাড়ার যে তালিকা দেওয়া হয়েছে সেই তালিকা ভিন্ন বা সেই তালিকা ব্যতীত আপনি অতিরিক্ত কোনো ভাড়া আদায় করতে পারবেন না। আপনি সে মালিক হন, আপনি ড্রাইভার হন অথবা আপনি কন্ডাক্টর হন, আপনি গাড়ির সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি হন না কেন, আপনি কি করতে পারবেন না, অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবেন না। ধারা 34-4। তারপর ধারা 25 বলা হয়েছে মোটর যানের ফিটনেস থাকতে হবে। ফিটনেস ব্যতীত কোনো গাড়ি, জরাজীর্ণ কোনো গাড়ি বা দূষিত কোনো গাড়ি অথবা বিবর্ণ কোনো গাড়ি অথবা রং চটা ঝুঁকিপূর্ণ কোনো গাড়ি আপনি ফিটনেস সনদ ব্যতীত কোনো গাড়ি আপনি চালাতে পারবেন না। ধারা 26 বলা হয়েছে ট্যাক্স টোকেন ব্যতীত আপনার 2-15 ধারা অনুযায়ী যে ট্যাক্স টোকেন থাকার কথা সেই ট্যাক্স টোকেন ব্যতীত আপনি কোনো গাড়ি রাস্তায় নামাইতে পারবেন না। ধারা 34 বলা হয়েছে আপনার গণপরিবহনে আসন সংখ্যা এবং ভাড়ার চার্ট সংক্রান্ত দিক নির্দেশনা বা বিধিনিষেধ। ধারা 34-1 আসন সংখ্যা উপযুক্ত কর্তৃপক্ষ নির্ধারণ করে দিতে পারেন। ধারা 34-2 ভাড়ার যে হার বা ভাড়ার যে তালিকা সেটা উপযুক্ত কর্তৃপক্ষ সরকারি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ভাড়ার চার্ট বা ভাড়ার তালিকা কি করতে পারেন বা ভাড়ার হার নির্ধারণ করে দিতে পারেন। ধারা 34-3 এই যে ভাড়ার হার আপনি প্রকাশ্য কোনো স্থানে প্রদর্শন ব্যতীত আপনি মোটরযান চালাতে পারবেন না। ধারা 34-4 আপনি অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবেন না। আপনি মোটরযান চালক হন বা আপনি ড্রাইভার হন বা আপনি মালিক হন, আপনি কন্ডাক্টর হন, আপনি যে কোনো ব্যক্তি হন না কেন, মোটরযান সংশ্লিষ্ট আপনি কি করতে পারবেন না, অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবেন না। ধারা 34। ধারা 37 মহাসড়কের পার্শ্ববর্তী অবৈধ স্থাপনা অপসারণ। আমরা সাধারণত দেখি বিভিন্ন যে মহাসড়কগুলো আছে, যেমন ঢাকা থেকে টাঙ্গাইলের দিকে যে আসতে গেলে যে মহাসড়কগুলো আছে, এই মহাসড়কের আশেপাশে কি করা হয়, বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা তৈরি করা হয়। এই অবৈধ স্থাপনা কি করা যাবে, মহাসড়ক কর্তৃপক্ষ যারা থাকবেন তারা কি করতে পারবেন, এই অবৈধ স্থাপনাগুলো অপসারণ করতে পারবেন, অর্থাৎ উঠা দিতে পারবেন বা ভেঙে ফেলতে পারবেন। যদি কোনো দোকানপাট থাকে সে দোকানপাট ভেঙে দেওয়া যাবে বা উঠা দেওয়া যাবে, বা তাদেরকে বলা যেতে পারে যে আপনার নির্দিষ্ট পরিমাণে একটা দূরত্ব বজায় রেখে এই স্থাপনাগুলো তৈরি করতে পারেন। এগুলো মহাসড়কের ঠিক পার্শ্বে, অর্থাৎ 10 মিটারের ভিতরে, মহাসড়ক থেকে 10 মিটারের ভিতরে কোনো স্থাপনা তৈরি করা যাবে না। সেটা কোনো স্থাপনা হোক, কোনো বিল্ডিং হোক বা কোনো ঘর হোক, যে কোনো কিছু কি করা যাবে না, সেখানে তৈরি করা যাবে না। কতটুকু সময়ের ভিতরে, কতটুকু দূরত্বের ভিতরে, 10 মিটার। মহাসড়ক থেকে 10 মিটার, কারণ গাড়ি যখন রাস্তায় চলাচল করে তখন অনেক সময় দেখা যায় যে গাড়ি রাস্তায় ছেড়ে কি হয়, আপনার নির্দিষ্ট একটা দূরত্ব মানে পার করে ফেলে। যদি এই 10 মিটারের ভিতরে যদি যাওয়ার মতো জায়গা থাকে, গাড়িটা সেদিক দিয়েও যাইতে পারবে, যদি কোনো স্থাপনা না থাকে বা কোনো দোকানপাট বা কোনো ঘর যদি সেখানে তৈরি করা না হয়। এই গাড়ি চলাচলের সুবিধার্থেই বা অন্য কোনো যেন ক্ষতি যেন না হয় বা অন্য কোনো ক্ষতি বা দুর্ঘটনা এড়ানোর জন্য কি এই 10 মিটারের ভিতরে কোনো স্থাপনা তৈরি করা যাবে না। ধারা 37। যদি কোনো স্থাপনা তৈরি করা হয় তাহলে সেই স্থাপনা কি করা হবে, অপসারণ করা যাবে। ধারা 37-1 কোনো ব্যক্তি ব্যবসায়িক বা অন্য কোনো উদ্দেশ্যে মহাসড়কের পার্শ্বে অর্থাৎ মহাসড়কের মালিকানাধীন জায়গায় 10 মিটারের মধ্যে কোনো স্থাপনা তৈরি করতে পারবেন না। অর্থাৎ মহাসড়কের জন্য নির্দিষ্ট যে জায়গা আছে বা মহাসড়ক হিসেবে যে জায়গাটা ব্যবহার করা হবে সেই জায়গার 10 মিটারের ভিতরে, যা মহাসড়কের মালিকানাধীন বা মহাসড়কের কর্তৃপক্ষের কর্তৃত্বাধীন যে জায়গাটা থাকবে সেই জায়গার ভিতরে কি করা যাবে না, কোনো ব্যক্তি অবৈধ ব্যবসা করার জন্য বা কোনো ব্যবসায়িক কাজ করার জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে কোনো স্থাপনা গড়ে তুলতে পারবেন না। ধারা 37-1।
ধারা 37-1। আর ধারা 37-2 বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি 10 মিটারের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করেন বা তৈরি করেন, তাহলে কর্তৃপক্ষ সেই স্থাপনা অপসারণ করতে পারবেন। ধারা 37-2। তাহলে মহাসড়কের আশেপাশে বা মহাসড়কের পার্শ্ববর্তী কোনো স্থানে অবৈধ স্থাপনা সংক্রান্ত বিধিনিষেধ। ধারা 37-1 বলা হয়েছে, কোনো ব্যক্তি তার ব্যবসায়িক কাজে, যেমন দোকানপাট, দেখা যায় প্রায় সময় যে হোটেল, অথবা দেখা যায় আপনার মহাসড়কের আশেপাশে বিভিন্ন ফিলিং স্টেশন থাকে, এই ফিলিং স্টেশন অথবা হোটেল অথবা ব্যবসায়িক অন্য কোনো দোকানপাট বা ব্যবসায়িক অন্য কোনো কিছু যদি থাকে বা কোনো কিছু যদি তৈরি করা হয়, সেই দোকানপাট বা ফিলিং স্টেশন বা অন্য কোনো স্থাপনা কি করা যাবে না, মহাসড়ক বা মহাসড়ক কর্তৃপক্ষের কর্তৃত্বাধীনে যে জায়গাটা থাকবে মহাসড়ক থেকে 10 মিটার, সেই 10 মিটারের ভিতরে কোনো স্থাপনা প্রস্তুত করা যাবে না বা তৈরি করা যাবে না। ধারা 37-1। আর ধারা 37-2, যদি কোনো ব্যক্তি ব্যবসায়িক কাজে বা অন্য কোনো উদ্দেশ্যে সেই স্থাপনা তৈরি করেন এবং সেই স্থাপনা যদি মহাসড়কের 10 মিটারের ভিতরে হয়, তাহলে মহাসড়ক কর্তৃপক্ষ কি করতে পারবেন বা উপযুক্ত কর্তৃপক্ষ সেই স্থাপনা অপসারণ করতে পারবেন। ধারা 37-2। তাহলে ধারা 25 বলা হয়েছে মোটরযান ফিটনেস। ধারা 26, মোটরযানের ট্যাক্স টোকেন ব্যতীত গাড়ি চালানো যাবে না। ধারা 34, গণপরিবহনের আসন সংখ্যা ও ভাড়া সংক্রান্ত নির্ধারিত তালিকা। ধারা 37 বলা হয়েছে, মহাসড়কের পার্শ্বে বা মহাসড়কের 10 মিটারের ভিতরে কোনো অবৈধ স্থাপনা কি করা যাবে না, কোনো অবৈধ স্থাপনা তৈরি করা যাবে না। যদি অবৈধ স্থাপনা কেউ তৈরি করে, তাহলে তা অপসারণ করা যাবে। ধারা 37-1, ধারা 37-2। ধারা 38। ধারা 38 38 ধারায় বলা হয়েছে, টার্মিনাল উন্নয়ন ও ব্যবস্থাপনা এবং চাঁদাবাজি নিষিদ্ধকরণ। আসলে ধারাটা প্রয়োজন নয়, তারপরে একটু পড়ে যাই। ধারা 38-1 বলা হয়েছে কি, ধারা 38 বলা হয়েছে, টার্মিনাল উন্নয়ন ও ব্যবস্থাপনা এবং চাঁদাবাজি নিষিদ্ধকরণ। টার্মিনাল যে উন্নয়ন করা হয়, এটা নির্দিষ্ট একটা কর্তৃপক্ষ থাকে। টার্মিনাল কর্তৃপক্ষ যারা থাকে, তারা কি করা হয়, এই বিভিন্ন গাড়ি থেকে বিভিন্ন ধরনের কি করা হয়, টাকা আদায় করা হয়। এই টাকা আদায়ের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ সিস্টেম আছে, একটা নির্দিষ্ট পরিমাণ উল্লেখ করা আছে। ধারা 38-1। কর্তৃপক্ষ সরকার কর্তৃক সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা সুষ্ঠুভাবে যাত্রী বা পণ্য ওঠানামার জন্য পরিবহন টার্মিনাল উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, ব্যবস্থাপনা ও পরিচালনা করতে পারবে। তাহলে কে করতে পারবে? সরকারি কর্তৃপক্ষ করতে পারবে। কি জন্য করতে পারবে? যাত্রীদের ওঠানামা করার জন্য এবং পণ্য পরিবহনে ওঠানামা করার জন্য কি করতে পারবেন? একটি নির্দিষ্ট জায়গায় পণ্য পরিবহন টার্মিনাল বা যাত্রী পরিবহন টার্মিনাল কি করতে পারবেন? উন্নয়ন করতে পারবেন, রক্ষণাবেক্ষণ করতে পারবেন, ব্যবস্থাপনা বা পরিচালনা করতে পারবেন। আমরা সাধারণত জানি যে ঢাকা আপনার কি ওই গাবতলী বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল, এই যে টার্মিনাল গুলা থাকে, এই টার্মিনাল গুলা সরকারি কর্তৃপক্ষ কি করতে পারেন? রক্ষণাবেক্ষণ করতে পারেন, এগুলা ব্যবস্থা করতে পারেন, এগুলার উন্নয়ন করতে পারেন। এগুলা উন্নয়ন করার জন্য কি জন্য উন্নয়ন করা প্রয়োজন? কারণ এই জায়গাগুলো থেকে যাত্রী ওঠানামা করানো হয়, অথবা নির্দিষ্ট একটা জায়গা থাকে, নির্দিষ্ট একটা জায়গা থেকে কি করা হয়, যাত্রী ওঠানামা, যে নির্দিষ্ট জায়গা থেকে যাত্রী ওঠানামা করা হয়, সেটাই কি পণ্য পরিবহন টার্মিনাল অথবা যাত্রী টার্মিনাল। এই টার্মিনাল গুলোর আপনার রক্ষণাবেক্ষণ করার প্রয়োজন হয়, বা এগুলা ব্যবস্থাপনা করার প্রয়োজন হয়, বা এগুলার উন্নয়ন করার প্রয়োজন হয়। এগুলা উন্নয়ন কে করেন? সরকারি কর্তৃপক্ষ বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক গেজেট প্রজ্ঞাপন দ্বারা কি করা হয়, এই টার্মিনাল গুলা উন্নয়ন করা হয়, ব্যবস্থাপনা করা হয় বা রক্ষণাবেক্ষণ করা হয়। ধারা 38-1। ধারা 38-2 বলা হয়েছে, উপধারা 1-এর উদ্দেশ্য পূরণকল্পে, অর্থাৎ যাত্রীদের ওঠানামা করার উদ্দেশ্যে অথবা পণ্য ওঠানামা করার উদ্দেশ্যে যে টার্মিনাল প্রস্তুত করার কথা, উন্নয়ন করার কথা বা ব্যবস্থাপনা রক্ষণাবেক্ষণ করার কথা, সেই উপধারা 1-এর উদ্দেশ্য পূরণকল্পে টার্মিনাল উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, ব্যবস্থাপনা ও পরিচালনার ব্যয় নির্বাহের জন্য কর্তৃপক্ষ টার্মিনাল চার্জ নির্ধারণ করতে পারবে। অর্থাৎ সরকারি যে কর্তৃপক্ষ আছে, সেই সরকারি কর্তৃপক্ষ কি করতে পারবেন? যেহেতু সরকারি কর্তৃপক্ষ এই বিষয়টা দেখাশোনা করেন, বাস টার্মিনাল হোক অথবা পণ্য পরিবহন করার জন্য যে টার্মিনাল থাকতে পারে, সেই টার্মিনাল হোক, সেই টার্মিনালের উন্নয়নের জন্য অথবা রক্ষণাবেক্ষণ করার জন্য অথবা ব্যবস্থাপনা করার জন্য
অথবা অন্য যে কোনো কাজেই হোক না কেন বা পরিচালনা করার জন্যই হোক, এই পরিচালনা করার জন্য নির্দিষ্ট পরিমাণে একটা টাকার দরকার আছে। কারণ উন্নয়ন করতে গেলে সেখানে অবশ্যই টাকা লাগবে, রক্ষণাবেক্ষণ করতে গেলে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা লাগবে, বা পরিচালনা করতে গেলে একটা টাকা লাগবে। এই পরিচালনা করার জন্য কি করতে পারেন, ওই জায়গাটা যারা ব্যবহার করেন, যে বিভিন্ন গাড়ি যারা ব্যবহার করেন, বিভিন্ন মোটরযান যারা চালান, বা বিভিন্ন যে গাড়ি থাকে যারা যাত্রী ওঠানামা করান বা পণ্য পরিবহন করেন, এই সকল গাড়ি থেকে নির্দিষ্ট পরিমাণে একটা টার্মিনাল চার্জ তারা নিতে পারেন। এই টার্মিনাল চার্জ তারা নির্ধারণ করতে পারেন ধারা 38-2। ধারা 38-3 বলা হয়েছে উপধারা 2 এর অধীন টার্মিনাল চার্জ ব্যতীত পরিবহন যান চলাচলের সময় কোনরূপ অর্থ অবৈধভাবে আদায় করা যাবে না। অর্থাৎ আপনাকে নির্দিষ্ট পরিমাণ যদি বলে দেওয়া হয় যে 50 টাকা বা 100 টাকা বা 150, 500 যাই হোক না কেন, যে পরিমাণটা নির্দিষ্ট করে দেওয়া হবে সেই পরিমাণ ব্যতীত আপনি অবৈধভাবে, যদি 100 টাকা নির্ধারণ করা হয় সেক্ষেত্রে আপনি 200 টাকা বা 300 টাকা বা 500 টাকা আদায় করতে পারবেন না ধারা 38-3। অর্থাৎ যেটা নির্ধারণ করা থাকবে আপনি ঠিক সেম সেটাই নিতে পারবেন, তার অতিরিক্ত আপনি আদায় করতে পারবেন না। তাহলে ধারা 25 ধারায় বলা হয়েছে মোটরযানের ফিটনেস। কোনো গাড়ি চালাতে গেলে অবশ্যই মোটরযানের ফিটনেস থাকতে হবে, মেয়াদ উত্তীর্ণ ফিটনেস নিয়ে, বা কোনো রংচটা ক্ষতিগ্রস্ত গাড়ি, কোনো বিবর্ণ গাড়ি বা কোনো জরাজীর্ণ গাড়ি বা পরিবেশ দূষণ করে এমন কোনো গাড়ি রাস্তায় চালানো যাবে না। ধারা 25। ধারা 26-এ বলা হয়েছে ট্যাক্স টোকেন। ধারা 26, ট্যাক্স টোকেন ব্যতীত কোনো গাড়ি রাস্তায় চালানো যাবে না। ধারা 34 ধারায় বলা হয়েছে এখানে আসন সংখ্যা নির্ধারণ করা যাবে এবং ভাড়ার যে হার বা ভাড়ার যে তালিকা সেটা নির্ধারণ করা যাবে। ধারা 34, ধারা 34-1 আসন সংখ্যা নির্ধারণ, ধারা 34-2 ভাড়ার হার বা তালিকা নির্ধারণ, ধারা 34-3 ভাড়ার হার বা তালিকা প্রকাশ্য কোনো স্থানে প্রদর্শন করতে হবে। ধারা 34-4 অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। ধারা 37 ধারায় বলা হয়েছে বাস টার্মিনাল নয়, আপনার মহাসড়কের পার্শ্ববর্তী কোনো স্থানে অর্থাৎ 10 মিটারের ভিতরে কোনো অবৈধ স্থাপনা প্রস্তুত করা যাবে না। ধারা 37-1 যদি কোনো ব্যক্তি অবৈধ লাভের উদ্দেশ্যে বা অবৈধ কোনো ব্যবসার উদ্দেশ্যে বা ব্যবসায়িক কোনো কাজে বা অন্য কোনো কাজে যদি মহাসড়কের পাশে, মহাসড়কের 10 মিটারের ভিতরে মহাসড়কের মালিকানাধীন কোনো জায়গায় কোনো স্থাপনা তৈরি করেন বা কোনো ঘর বা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি তৈরি করেন, তাহলে ব্যবসায়িক কোনো প্রতিষ্ঠান তিনি তৈরি করতে পারবেন না। ধারা 37-1। ধারা 37-2 বলা হয়েছে যদি কোনো ব্যক্তি এরূপ কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা কোনো অন্য কোনো কাজে যদি কোনো স্থাপনা নির্মাণ করেন তাহলে তা অপসারণ করা যাবে। ধারা 37-2। ধারা 38-এ বলা হয়েছে বাস টার্মিনালের উন্নয়ন, বাস টার্মিনাল রক্ষণাবেক্ষণ, বাস টার্মিনাল ব্যবস্থাপনা এবং বাস টার্মিনাল পরিচালনা সংক্রান্ত যে কোনো কার্যক্রম সরকারি কর্তৃপক্ষ করতে পারবেন। ধারা 38-1। ধারা 38-2 বলা হয়েছে এই ব্যবস্থাপনা উপধারা 1-এর যে ব্যবস্থাপনা পরিচালনা অথবা রক্ষণাবেক্ষণ এই সংক্রান্ত যে পরিমাণ টাকা লাগবে, বা সরকারি কর্তৃপক্ষ যেখানে যে উন্নয়ন করার জন্য, ব্যবস্থা করার জন্য, রক্ষণাবেক্ষণ করার জন্য নির্দিষ্ট পরিমাণ একটা কি করতে পারেন, এই পরিচালনার ব্যয় নির্বাহের জন্য কর্তৃপক্ষ টার্মিনাল চার্জ আদায় করতে পারেন। কি করতে পারেন? টার্মিনাল চার্জ আদায় করতে পারেন। ধারা 38-2। ধারা 38-3 বলা হয়েছে এখানে টার্মিনাল চার্জ ব্যতীত অন্য কোনো চার্জ আদায় করা যাবে না, বা অবৈধভাবে আপনি কি করতে পারবেন না, যে চার্জ বা যে হারটা দেওয়া হয়েছে 100, 500 টাকা, সেই চার্জ ভিন্ন অন্য কোনো অর্থ অবৈধভাবে আপনি আদায় করতে পারবেন না। ধারা 38-3। তা ধারা 25 থেকে ধারা 38 পর্যন্ত কোন ধারা বুঝতে কোনো সমস্যা আছে বা কোনো প্রশ্ন আছে? সমস্যা নাই স্যার। তবে ধারা এক ধারায় বলা হয়েছে পরিচিতি, 2 ধারায় বিভিন্ন বিষয়ের সংজ্ঞা, 4 ধারায় ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত বিধিনিষেধ। ধারা 7-7 বলা হয়েছে প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স। ধারা 10 লাইসেন্স প্রস্তুত, নবায়ন বা প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ। ধারা 16 রেজিস্ট্রেশন, মোটরযান রেজিস্ট্রেশন, ভুয়া রেজিস্ট্রেশন। ধারা 25 ট্যাক্স টোকেন। ধারা 25 মোটরযানের ফিটনেস। ধারা 26 মোটরযানের ট্যাক্স টোকেন। ধারা 34 মোটরযানের আসন সংখ্যা নির্ধারণ ও ভাড়ার তালিকা নির্ধারণ করতে পারেন। এটা কে করবেন? সরকারি কর্তৃপক্ষ বা উপযুক্ত কর্তৃপক্ষ করতে পারবেন। ধারা 37 সড়কের পাশে অবৈধ কোনো স্থাপনা প্রস্তুত করা যাবে না, তৈরি করা যাবে না। ধারা
ধারা 37-এর প্রস্তুত করা যাবে না। ধারা 37-এ দিয়ে বলেছে 10 মিটারের ভিতরে, অর্থাৎ মহাসড়কের মালিকানাধীন কোনো জায়গায়, যে জায়গাটা মহাসড়কের মালিকানাধীন, সে জায়গায় যদি কোনো ব্যক্তি প্রস্তুত করেন বা তৈরি করেন, তাহলে সেই প্রস্তুতকৃত কোনো স্থাপনা বা ব্যবসায়িক কোনো প্রতিষ্ঠান কি করা যাবে, ওই কর্তৃপক্ষ কি করতে পারবেন, তা নির্ধারণ করতে পারবেন। ধারা 37-এর 2। ধারা 38 দ্বারা বলা হয়েছে, যাত্রী এবং পণ্য ওঠানামা করার জন্য যে টার্মিনাল ব্যবহার করা হয়, সে টার্মিনাল সরকারি কর্তৃপক্ষ কর্তৃক কি করা হয়, সেটা রক্ষণাবেক্ষণ করা হয়, বা সেই টার্মিনাল ব্যবস্থাপনা করা হয়, বা সেই টার্মিনাল পরিচালনা করা হয়, বা সেই টার্মিনাল উন্নয়ন করার প্রয়োজন হয়। ধারা 38-এর 1। ধারা 38-এর 2 বলা হয়েছে, উপধারা 1 অনুসারে কোনো টার্মিনাল উন্নয়ন করার জন্য, ব্যবস্থাপনা করার জন্য, রক্ষণাবেক্ষণ করার জন্য বা পরিচালনা করার জন্য যে ব্যয় হয়, সে ব্যয় সেখানে যে গাড়িগুলো যাতায়াত করে সে গাড়ি কি করা হয়, টার্মিনাল চার্জ নির্ধারণ করতে পারেন। 30-এর 2, ধারা 30-এর 3, এখানে টার্মিনাল চার্জে নির্ধারণ করা হয়, টার্মিনাল চার্জ ভিন্ন অবৈধভাবে লাভবান হওয়ার জন্য অন্য কোনো টাকা বা হার আদায় করা যাবে না। ধারা 38-এর 3। ধারা 38-এর 3। তাহলে 1 ধারা থেকে 38 ধারা পর্যন্ত কোনো ধারা কোনো বুঝতে সমস্যা আছে বা কোনো প্রশ্ন আছে? স্যার